প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি সাগুপ্তা শরীফ, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অর্থাৎ সমাজবিজ্ঞান প্রথম পত্র, আর আজকের আলোচনা হবে আমাদের অ্যাসাইনমেন্ট ভিত্তিক। তো এবারের অ্যাসাইনমেন্ট হচ্ছে আমাদের অধ্যায় হচ্ছে চতুর্থ। সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়। তাহলে আমরা আগে আমাদের যে চতুর্থ অধ্যায় সেটা আমরা জেনে নিই। চতুর্থ অধ্যায় সমাজ বিজ্ঞানের মৌল প্রত্যয়। আর এই যে চতুর্থ অধ্যায়, এখান থেকে আমাদের যে অ্যাসাইনমেন্টটা সেটা হচ্ছে সমাজ জীবনে সমাজ কাঠামো, সামাজিক স্তর বিন্যাস এবং সামাজিক নিয়ন্ত্রণের ভূমিকা। তাহলে সেটাও আমরা জেনে নিই। যে আমাদের আসলে অ্যাসাইনমেন্টটা হচ্ছে কি। আমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে সমাজ জীবনে সমাজ কাঠামো, সামাজিক স্তর বিন্যাস ও সামাজিক নিয়ন্ত্রণের ভূমিকা। এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। আর এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমাদের 3। অ্যাসাইনমেন্ট 3। তো এখন আমরা এই যে প্রত্যয়গুলো তোমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু সবাই পড়েছো। আমি জানি যে তোমরা জানো যে সমাজ কাঠামো কি, সামাজিক স্তর বিন্যাস কি, তাই না, সামাজিক নিয়ন্ত্রণ কি, এই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করেছি। তো আমরা এই অ্যাসাইনমেন্টটা থেকে যে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব আর কি, সেটা হচ্ছে প্রথমত যে সমাজ কাঠামোর ধারণা এবং সমাজ কাঠামোর উপাদান। এক হচ্ছে সমাজ কাঠামোর ধারণা এবং 2 সমাজ কাঠামোর উপাদান। তাহলে আমরা প্রথমে
এই যে সমাজ কাঠামো বা সামাজিক কাঠামো, সোশ্যাল স্ট্রাকচার, সমাজবিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক তত্ত্ব। তার কারণ কি? যে মানুষ সামাজিক জীব, আর এই সমাজকে জানতে গেলে আমাদের কিন্তু একান্ত আলোচনার বিষয় হচ্ছে সমাজ কাঠামো। কার কারণ আমরা জানি যে সমাজটা একটি কাঠামো ভিত্তিক। কার কারণ কি? প্রত্যেকটা বিষয়েরই কিন্তু একটি কাঠামো রয়েছে, তাই না? প্রত্যেকটি সমাজে একটি গড়ন এবং কাঠামো রয়েছে, এবং প্রত্যেকটি জিনিসের, যেমন আমরা উদাহরণস্বরূপ যেমন মনে করি যে একটা চেয়ার, একটা টেবিল, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস দেখো বিভিন্ন বস্তুর সমন্বয়ে কিন্তু গঠিত হয়েছে। তাহলে এই যে সমাজ কাঠামো সমাজ বিজ্ঞানের অন্তর্গত একটি অন্যতম মৌলিক তত্ত্ব, অর্থাৎ এই সমাজ কাঠামোটা গড়ে উঠেছে বিভিন্ন ব্যক্তি, দল এবং প্রতিষ্ঠানের সমন্বয়। সমাজ কাঠামোই হচ্ছে আন্তঃব্যক্তিক সম্পর্ক এবং বিভিন্ন গোষ্ঠী আর প্রতিষ্ঠানের যৌগিক সমন্বয়। আমাদের সমাজ বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার সর্বপ্রথম এই সোশ্যাল স্ট্রাকচার শব্দটি ব্যবহার করে। হারবার্ট স্পেন্সার জীববিজ্ঞানে তিনি এই শব্দটি প্রয়োগ করেন। তো আমরা যে বিষয়টা লক্ষ্য করি যে একটি সমাজের মধ্যে যদি কাঠামো না থাকে, তাই না, অর্থাৎ কি যে কোনো সমাজকে সুশৃঙ্খলভাবে পরিচালিত হতে গেলে সেই সমাজের মধ্যে কিন্তু বিভিন্ন দল আর প্রতিষ্ঠান এবং ব্যক্তির কিন্তু সম্মিলিত রূপ থাকতে হয়। অর্থাৎ সকল সদস্য, সকল ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠানের মিলিত বা সম্মিলিত রূপই হচ্ছে সমাজ কাঠামো। আমরা এবার সমাজ কাঠামোর আরেকটু আলোচনার দিকে যাই। 19বিংশ শতাব্দীর মধ্যভাগে চার্লস ডারউইন জীববিজ্ঞানী, তিনি যুগান্তকারী আনয়ন করেন জীববিজ্ঞানের ক্ষেত্রে এই স্ট্রাকচার প্রত্যয়টি। আর আমাদের সমাজবিজ্ঞানী হারবার্ট স্পেন্সার তার দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনিও সমাজবিজ্ঞানকে, অর্থাৎ সমাজের গড়ন কাঠামো আলোচনায় তিনিও এই প্রত্যয়টি ব্যবহার করেন। আর হারবার্ট স্পেন্সারকে অনুসরণ করেন এমিল ডুরকিম এবং র্যাডক্লিফ ব্রাউন। তাহলে আমরা দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যখন জ্ঞানের জগতে বিভিন্নভাবে পরিবর্তন আসতে শুরু করলো, আর ঠিক তখনই 1945 সালে এই সোশ্যাল স্ট্রাকচার প্রত্যয়টি জ্ঞানের জগতে একটি সুসংবদ্ধ কাঠামোবদ্ধ রূপ ধারণ করছে। আর আমরা এভাবে আমাদের সমাজবিজ্ঞানে সমাজ কাঠামোর সূত্রপাতটা লক্ষ্য করি। তাহলে দেখো যে আসলে এই যে সমাজ কাঠামো, তাই না, অর্থাৎ সমাজের
ধরন, সমাজটা কি দিয়ে তৈরি হয়েছে, বিভিন্ন দল, বিভিন্ন প্রতিষ্ঠান এবং গোষ্ঠীর সমন্বয়। তার কারণ যে মানুষ তার নিজের প্রয়োজনে, বাঁচার তাগিদে, পারস্পরিক সহানুভূতি এবং সহযোগিতার কারণেই কিন্তু সমাজ গড়ে তুলেছে, আর যার উপরে ভিত্তি করে গড়ে উঠেছে সমাজ কাঠামো, অর্থাৎ মানুষই তার প্রয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছে। তাহলে আমরা এই সমাজ কাঠামোর সম্পর্কে কিছুটা ধারণা পেলাম, তাই না? এই সমাজ কাঠামো অর্থাৎ সোশ্যাল স্ট্রাকচার সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী তারা বিভিন্ন ধারণা দিয়েছেন। তার মধ্যে আমাদের সমাজবিজ্ঞানী জিন্সবার্গ, তার মতে বিভিন্ন দল এবং প্রতিষ্ঠানের যৌগিক রূপই হচ্ছে সমাজ কাঠামো। সমাজবিজ্ঞানী র্যাডক্লিফ ব্রাউন তিনি বলেন যে সমাজ কাঠামো হচ্ছে ব্যক্তির সাথে ব্যক্তির সব ধরনের সামাজিক সম্পর্কই হচ্ছে সমাজ কাঠামো। র্যাডক্লিফ ব্রাউন বা উচ্চারণ র্যাডক্লিফ ব্রাউনও হতে পারে। তারপরে সমাজবিজ্ঞানী এসএফ নেদেল, তার মতে যে সমাজ কাঠামো হচ্ছে যে তোমার যে সমাজের মধ্যে যে ব্যক্তির যে পারস্পরিক যে সম্পর্ক রয়েছে এবং প্রত্যেকটা ব্যক্তির কিন্তু সমাজের মধ্যে কিন্তু একটা রোল বা ভূমিকা কিন্তু রয়েছে। আর এসএফ নেদেল তার মতে যে এই যে প্রত্যেকটি ব্যক্তি তার কি ভূমিকা পালন করছে সেটারই রূপ হচ্ছে সমাজ কাঠামো। তাহলে আমরা সমাজ কাঠামোর একটি মোটামুটি ধারণা পেলাম। এবার আমরা আসব যে যেহেতু আমাদের যে সমাজ জীবনে, তাই না, সমাজ জীবনে এই কনসেপ্টগুলোর ভূমিকা এবং গুরুত্ব ব্যাখ্যা করতে গেলেই স্বাভাবিকভাবে যে আমরা কেন সমাজ গড়ে তুলছি, কেনই বা সমাজ কাঠামোর এত গুরুত্ব, সমাজ কাঠামো আলোচনা যদি না করি তাহলে আমাদের সমাজ বিজ্ঞানের আলোচনাটা কি অব্যক্ত থেকে যাবে, তাই না? তো দেখো এই ভূমিকা থেকে অর্থাৎ গুরুত্ব থেকেই কিন্তু সমাজ বিজ্ঞানীরা সমাজ কাঠামো কতগুলো উপাদানের কথা তারা বলেছে। যেমন প্রথম হচ্ছে পরিবার ও বিবাহ প্রথা, 2 হচ্ছে ধর্ম, 3 ভাষা, আমি লিখে দিই, তারপরে হচ্ছে অর্থনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, তারপরে মনস্তাত্ত্বিক এবং সর্বশেষ হচ্ছে সংঘ বা বিভিন্ন প্রতিষ্ঠান। যেহেতু আমরা জানার চেষ্টা করব যে সমাজ কাঠামোর উপাদানগুলো কি কি, তাই না? সমাজ কাঠামোর উপাদান 1 পরিবার, 2 বিবাহ, 2 ধর্ম, 3 ভাষা, 4 অর্থনৈতিক
প্রতিষ্ঠান আর রাজনৈতিক প্রতিষ্ঠান, 6 মনস্তাত্ত্বিক হচ্ছে সংঘ বা বিভিন্ন প্রতিষ্ঠান। তাহলে তোমরা পয়েন্টগুলো একটু দেখো যে সমাজ কাঠামোর উপাদান, পরিবার ও বিবাহ প্রথা, ধর্ম, ভাষা, অর্থনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, মনস্তাত্ত্বিক সংঘ বা বিভিন্ন প্রতিষ্ঠান। তাহলে আমরা এই উপাদানগুলো সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করি যে পরিবার ও বিবাহ প্রথা সমাজ কাঠামোর অন্যতম উপাদান হচ্ছে পরিবার এবং বিবাহ প্রথা। তার কারণ আমরা জানি যে পরিবার গঠনের পূর্ব শর্তই কিন্তু হচ্ছে বিবাহ, তাই না? আর একটি কাঠামো সুসংবদ্ধ এবং সুশৃঙ্খল রূপ নিতে পারে কিন্তু তখনই যখন সেই সমাজের মধ্যে একটা কি সুশৃঙ্খল অবস্থা বিরাজ করে। আর স্বাভাবিকভাবে কিন্তু সমাজের নিয়ন্ত্রণ বা এই সুশৃঙ্খল অবস্থা বজায় রাখার জন্যে কিন্তু গড়ে উঠেছে পরিবার এবং বিবাহ নামক প্রতিষ্ঠানটি, তাই না? আর বিবাহ আর এই পরিবারের মধ্যে দিয়ে আমরা জানি যে বিভিন্ন ধরনের যে কাজগুলো কিন্তু রয়েছে, তাই না? জৈবিক কাজ, মনস্তাত্ত্বিক কাজ, রক্ষণামূলক কাজ, লালন পালনমূলক কাজ, প্রত্যেকটি কিন্তু এই পরিবারেরই কিন্তু অন্তর্ভুক্ত। তাহলে আমরা লক্ষ্য করলাম যে পরিবার এবং বিবাহ প্রথা হচ্ছে সমাজ কাঠামোর একটি অন্যতম উপাদান। এবার হচ্ছে ধর্ম যদি আমরা বলি তাহলে দেখো যে ধর্ম একটি অন্যতম উপাদান, তাই না? যে আমরা আমাদের এই যে সমাজে যখন জন্মগ্রহণ করি তখন দেখো জন্ম অনুষ্ঠান, জন্মগ্রহণের সাথে যে বিভিন্ন অনুষ্ঠানাদি রয়েছে, তারপরে আমাদের বিবাহ নামক প্রতিষ্ঠানটির সাথে যে সমস্ত অনুষ্ঠানাদি রয়েছে, আবার আমাদের যে মৃত্যু পরবর্তী কিন্তু বিভিন্ন আচার অনুষ্ঠান কিন্তু রয়েছে। তাহলে আমরা লক্ষ্য করি যে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের জীবনে একটি তাৎপর্য বহন করছে। তো সেই দিক থেকে যে ধর্ম আমাদের সমাজ জীবনকে, ব্যক্তি জীবনকে সুসংহত আর সুদৃঢ় করে রাখছে। তারপর হচ্ছে ভাষা। আমরা জানি যে ভাষা যোগাযোগের অন্যতম মাধ্যম বা বাহন, তাই না? প্রত্যেকটি মানুষই কিন্তু চায় যে যেমন নিজের ভাষায়, তাই না, কথা বলতে, তার নিজের মনের কথা ব্যক্ত করতে। তো এই যে একটা ভাষা একটা খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম, যেটা হচ্ছে সমাজ কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। কারণ ভাষা যদি না থাকতো
তাহলে কিন্তু আমাদের এই যে একটি সহজ বদ্ধতা, আমাদের মানুষের সাথে মানুষের, ব্যক্তির সাথে ব্যক্তির যে পরিচয়, সেটা কিন্তু আমরা আমাদের এই ভাষা মাধ্যমে আমাদের এই যোগাযোগটা আমরা স্থাপন করছি। তারপরে আমরা আসি যে অর্থনৈতিক প্রতিষ্ঠান। অর্থনৈতিক প্রতিষ্ঠান যে আমরা জানি যে মানুষের কিন্তু কয়েকটি মৌল মানবিক চাহিদা রয়েছে, তাই না? আর সেগুলো কিন্তু এই অর্থনৈতিক প্রতিষ্ঠান, যেটা কিন্তু সমাজ কাঠামোর মধ্যে অর্থাৎ সমাজের মধ্যে কিন্তু গড়ে উঠেছে। আর এই অর্থনৈতিক প্রতিষ্ঠান হিসাবে যেমন আমাদের একসময় পরিবারও এই দায়িত্ব পালন করে, এবং সমাজের মধ্যে বিভিন্ন ধরনের যে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে, সেটা সমাজের ব্যক্তির বিভিন্ন সুযোগ সুবিধার কারণেই কিন্তু গড়ে উঠেছে। যেমন আমাদের সমাজবিজ্ঞানী কার্ল মার্কস, তিনি কিন্তু সমাজ কাঠামোকে ব্যাখ্যা করতে গিয়ে অর্থনীতিকে সমাজের মূল বা মৌল কাঠামো বলেছেন, অর্থাৎ বেসিক স্ট্রাকচার বলেছেন। আর সমাজের মধ্যে বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে তিনি কি বলেছেন? সুপার স্ট্রাকচার, অর্থাৎ উপরি কাঠামো। এবার আসি আমরা যে রাজনৈতিক প্রতিষ্ঠান। এই রাজনৈতিক প্রতিষ্ঠান একটি অন্যতম প্রতিষ্ঠান। প্রত্যেকটি সমাজ, দেশ, সেখানে কিন্তু যদি এই রাজনৈতিক প্রতিষ্ঠান অর্থাৎ ধরো যদি রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি না থাকতো, তাহলে কিন্তু কি নিয়ম শৃঙ্খলা থাকতো। তো আমরা এই রাজনৈতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে লক্ষ্য করি যে আমাদের আদিম সমাজেও কিন্তু দলপতি, গোত্রপতি দ্বারাই কিন্তু সমাজটা পরিচালিত। তাহলে আমরা এই যে সমাজের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক মতাদর্শ, তারপর রাজনৈতিক দ্বন্দ্ব, তাই না, বিভিন্ন বিষয়গুলো কিন্তু আমরা রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে জানতে পারি। তারপরে এই যে মনস্তাত্ত্বিক যে বিষয়টা, আসলে প্রত্যেকটি ব্যক্তি কিন্তু একটি মনস্তাত্ত্বিক চাহিদা রয়েছে, তাই না? মনস্তাত্ত্বিক চাহিদা, যেমন পরিবারের কিন্তু একটি অন্যতম কাজই কিন্তু হচ্ছে যে এই মনস্তাত্ত্বিক কাজ। অর্থাৎ প্রত্যেকটি মানুষ তার অবসর সময়ে বা অবসর জীবনে সে কিন্তু তার সমভাবাপন্ন মানুষের প্রয়োজন হয়, তাই না? একই মনের, অর্থাৎ একই মন মানসিকতার হবে এমন ধরনের ব্যক্তি। তাহলে দেখো এই বিষয়টা কি, এই ধরনের ব্যক্তি বা এই ধরনের যে মনোভাবটা রয়েছে সেটা তো সমাজ কাঠামোরই অংশ, তাই এই মনস্তাত্ত্বিক বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মনস্তাত্ত্বিক উপাদানটাও হচ্ছে সমাজ কাঠামোর একটি অন্যতম গুরুত্বপূর্ণ। এবার আমরা আসবো সর্বশেষে সংঘ বা বিভিন্ন প্রতিষ্ঠান। যেহেতু আমরা জানি যে সমাজের মধ্যে বিভিন্ন অ্যাসোসিয়েশন, সংঘ কেন গড়ে ওঠে, যে পাড়া বা মহল্লায়, এলাকায় বিভিন্ন জনকল্যাণ কাজের জন্যেই কিন্তু বিভিন্ন সংঘ, সমিতি, প্রতিষ্ঠানগুলো কিন্তু গড়ে ওঠে। এটার উদ্দেশ্যই হচ্ছে জনকল্যাণ এবং মহৎ কোনো কিছু করা, সমাজের
জন্যে কোনো মঙ্গলজনক কাজ। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই সমাজ কাঠামোর ধারণা, সমাজ কাঠামোর উপাদানগুলো লক্ষ্য করলাম। আর আমরা আরেকটা যে বিষয় এখন এর সাথে রয়েছে যে সামাজিক স্তর বিন্যাস, তাই না? সামাজিক স্তর বিন্যাস, তারপরে আসবে সামাজিক নিয়ন্ত্রণ। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব যে সামাজিক স্তর বিন্যাসটা। হ্যাঁ, এবার আমরা সামাজিক স্তর বিন্যাসের ধারণা আর সমাজ কাঠামো আর সামাজিক স্তর বিন্যাস পরস্পর সম্পর্কযুক্ত। সমাজ কাঠামো ও সামাজিক স্তর বিন্যাস পরস্পর সম্পর্ক যুক্ত। আসলে দেখো যে তোমরা অ্যাসাইনমেন্টটা যখন তৈরি করবে সেটা কিন্তু একদম তোমার সুন্দর করে বিষয়গুলো জেনে নিজের মতো করে উপস্থাপন করার চেষ্টা করব। আর আমরা লক্ষ্য রাখবো যে আমাদের এই আলোচনার মধ্যে বিষয়গুলো আসছে কিনা। হ্যাঁ, কিন্তু তোমরা একদম সুন্দর করে নিজেরা জেনে নিয়ে তারপরে বিষয়গুলোকে উপস্থাপন। তো আমরা এখন সামাজিক স্তর বিন্যাসের ধারণা নিয়ে আলোচনা করব যে সামাজিক স্তর বিন্যাসটা কি। সামাজিক স্তর বিন্যাস সমাজের বিভিন্ন যে গোষ্ঠীর মধ্যে কি উঁচু নিচু যে শ্রেণীর অবস্থান, তাই না? গোষ্ঠীর মধ্যে উঁচু নিচু শ্রেণীর অবস্থান, সেটা পিছনে কারণই হচ্ছে যে সমাজের মধ্যে অর্থাৎ মর্যাদা, ক্ষমতা, প্রতিপত্তি, রাজনৈতিক ক্ষমতা, তাই না, অর্থনৈতিক ক্ষমতা, বিভিন্ন সুযোগ সুবিধার বন্টন, এই সব দিক থেকে কিন্তু সমাজের মধ্যে কিন্তু স্তর বিন্যাসটা প্রতিফলিত হচ্ছে। আর প্রত্যেকটা সমাজে কিন্তু স্তরে বিভক্ত। আর যেহেতু সমাজে অসমতা রয়েছে, স্তর বিন্যাস রয়েছে, স্বাভাবিকভাবেই এই সমাজ কাঠামোর মধ্যে কিন্তু বিভিন্ন শ্রেণীরও রূপ রয়েছে। স্তর বিন্যাস প্রত্যয়টি ভূতত্ত্বে এই স্ট্রাটা প্রত্যয়টি ব্যবহৃত হয়। আর এই স্ট্রাটা প্রত্যয়টিকে সমাজবিজ্ঞানীরা তারা কিন্তু সমাজবিজ্ঞানে অর্থাৎ তারা চিন্তা করলেন যে এই সামাজিক স্তর বিন্যাসটাকে বিভিন্ন ধাপ বা বইয়ের সাথে তুলনা করে কিন্তু সমাজের মধ্যে কি স্তর বিভক্তিটা করা যাবে। আর সেই জন্যেই কিন্তু সামাজিক স্তর বিন্যাসের ইংরেজি প্রতিশব্দ কিন্তু সোশ্যাল স্ট্রাটিফিকেশন।
অর্থাৎ স্ট্রাটা। স্ট্রাটা, হ্যাঁ, মাটি বা শিলার স্তর। আচ্ছা, এখন আমরা স্তর বিন্যাসের যে সংজ্ঞা, সমাজবিজ্ঞানী অকবার্ন ও নিমকফ তারা বলেছেন যে সামাজিক স্তর বিন্যাস হচ্ছে অনিয়ন্ত্রিত অসার। সমাজবিজ্ঞানী সরকিন উচ্চ নিচু শ্রেণীর ক্রমানুসারে সংগঠিত সদস্যদের মধ্যে বিভেদমান ভিন্নতাই হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। মেরিন, সমাজবিজ্ঞানী মেরিন তার মতে যে সমাজের মধ্যে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগকারী শ্রেণী যারা একজন আরেকজনের থেকে কিন্তু আলাদা অবস্থানে রয়েছে, এটাই হচ্ছে সামাজিক স্তর। আরও সমাজবিজ্ঞানীর বিভিন্ন সংজ্ঞা রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই পড়বে। এখন আমরা এই যে সমাজ কাঠামো আর এই যে সামাজিক স্তর বিন্যাসের মধ্যে সম্পর্কটা, হ্যাঁ, সম্পর্কটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। যে আসলে দেখো যে এই যে সমাজ কিন্তু স্তর বিন্যাস ব্যতীত নেই, কোনো সমাজ স্তর বিন্যাস ছাড়া নাই। প্রত্যেকটা সমাজের মধ্যেই কিন্তু স্তর বিন্যাস লক্ষ্য করা যায়। অর্থাৎ আমাদের যে সমাজের যে স্থায়ী প্রতিষ্ঠান, তার রূপই হচ্ছে কিন্তু আমাদের সামাজিক স্তর বিন্যাস, তাই না? অর্থাৎ আমরা সমাজের মধ্যে সামাজিক স্তর বিন্যাস রয়েছে, আর সামাজিক স্তর বিন্যাসের কারণেই সামাজিক শ্রেণীর সৃষ্টি হচ্ছে। আর এই যে সমাজ কাঠামোটা, তার রূপটা কিন্তু শুধু বদলেই যাচ্ছে। তাহলে দেখো যে এই সমাজ কাঠামো আর সামাজিক স্তর বিন্যাস কিন্তু পারস্পরিক সম্পর্ক যুক্ত। তো এক সময় যেমন আমাদের বৈদিক যুগে হিন্দু সমাজের 4টা বর্ণের কথা আমরা সবাই জানি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো দেখো এই যে সামাজিক স্তর বিন্যাসের কারণেই কিন্তু এই 4টা বর্ণের উপস্থিতি, আর স্বাভাবিকভাবে কিন্তু একটা শ্রেণী সৃষ্টি কিন্তু হয়ে গিয়েছে। তাহলে তুমি দেখো যে ওখানে একটা কিন্তু যে সমাজ কাঠামোটা, ওর রূপ, ওর সাথে কিন্তু দেখো এই যে স্তর বিন্যাসটা কিন্তু জড়িত হয়েছে। তারপরে রোমান সমাজে দার্শনিক, অভিজাত শ্রেণী, রাজা, ভূস্বামী, বিভিন্ন ধনী ব্যবসায়ী, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী শ্রেণীর অবস্থান আমরা লক্ষ্য। তারপরে সমাজবিজ্ঞানী কার্ল মার্কস তিনি মানব সমাজ কাঠামোকেও কিন্তু ভাগ করে দেখিয়েছেন, যেমন দাস সমাজ, সামন্ত সমাজ, তারপরে হচ্ছে আমাদের কৃষি সমাজ, তারপরে সর্বশেষে আসছে পুঁজিবাদ এবং সমাজতন্ত্র। কার্ল মার্কস দাস সমাজের আগে আদিম সাম্যবাদমূলক সমাজের কথা বলেছে। আদিম সাম্যবাদ সমাজে মার্কস যেটা ব্যাখ্যা দিয়েছে যে সেখানে কোনো শ্রেণী অবস্থান ছিল না। তার কারণে কি, সেখানে কোনো ব্যক্তিগত মালিকানা ছিল না। তারপরে তিনি দাস সমাজের কথা বলেছেন যে সেখানে 2টো শ্রেণী, অর্থাৎ দাস, মালিক এবং দাস। আবার সামন্ত সমাজে সামন্ত প্রভু এবং ভূমিদাস। তাহলে দেখো শুধু কি পরিবর্তন হচ্ছে, যে সমাজ কাঠামোর রূপটা কিন্তু পরিবর্তন হচ্ছে, এবং এটা পরিবর্তনই হচ্ছে কিন্তু বিভিন্ন সামাজিক স্তর ও বিন্যাসের কারণে। তারপরে আমরা
কি লক্ষ্য করি যে আমাদের যে পুঁজিবাদ সমাজ, সেখানে আমরা লক্ষ্য করি মালিক এবং শ্রমিক। এবং কার্ল মার্কস ব্যাখ্যা করেন যে এই যে বিভিন্ন যে শ্রেণীগুলোর যে অবস্থান রয়েছে, তারা কিন্তু প্রত্যেকটা শ্রেণী তাদের সংগ্রামের মধ্যে দিয়ে কিন্তু একটি স্তর কিন্তু পার করে আরেকটি নতুন সমাজের কিন্তু জন্ম দিয়েছে। অর্থাৎ শ্রেণী সংগ্রামের মধ্যে দিয়ে আরেকটি নতুন সমাজের সৃষ্টি হয়েছে, অর্থাৎ নতুন সমাজ কাঠামো নতুন রূপ নিয়েছে। আর সমাজতন্ত্র সমাজ, যেখানে কি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সমস্ত সামাজিক মালিকানা থাকবে এবং মানুষ তার নিজের যোগ্যতা অনুসারে কিন্তু তার পারিশ্রমিক লাভ করবে। এবং সর্বশেষে এই সমাজতান্ত্রিক সমাজের মধ্যে দিয়ে আবার তিনি বলেন যে আমরা আদিম সাম্যবাদ সমাজ ব্যবস্থায় ফিরে। তাহলে এই আলোচনার মধ্যে দিয়ে যে সমাজ কাঠামো এবং সামাজিক স্তর বিন্যাস কিন্তু পরস্পর সম্পর্ক। তো এটা আমাদের এই বিষয়গুলো আলোচনা হলো। এখন আমরা যে সামাজিক নিয়ন্ত্রণ নিয়ে আমরা আলোচনা করব। সামাজিক নিয়ন্ত্রণ ও তার বাহন। সোশ্যাল কন্ট্রোল, সামাজিক নিয়ন্ত্রণ। 1901 সালে সমাজবিজ্ঞানী E.A. রস তার সোশ্যাল কন্ট্রোল নামক গ্রন্থে তিনি এই সামাজিক নিয়ন্ত্রণ প্রত্যয়টি ব্যবহার করেন। তার কারণ কি, যে প্রত্যেকটা মানুষই আমরা কিন্তু সহানুভূতিশীল, পারস্পরিক সহযোগিতামূলক মনোভাব আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু আছে, তাই না? কিন্তু একটি সুসংবদ্ধ সমাজ গঠন করতে গেলে কিন্তু সামাজিক নিয়ন্ত্রণটা কিন্তু খুবই প্রয়োজন। যখন মানুষ অতিপ্রাকৃতিক যুগে বসবাস করত, তখনও কিন্তু মানুষ কি একটা অজানা অদৃশ্য শক্তিতেও কিন্তু মানুষ বিশ্বাস করে। আমরা সমাজবিজ্ঞানী হবস, লক, রুশো যে তাদের যে প্রকৃতির যে রাজ্য বিবরণে কিন্তু লক্ষ্য করেছি যে তাদের কারো মতে সেই সময় হানাহানি বিবাদ লেগেছিল, তখন চুক্তির মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। কারো মতে বা কোনো হানাহানি ছিল না, বরঞ্চ প্রকৃতির রাজ্য এই সামাজিক নিয়মের মধ্যে দিয়ে পরিচালিত হতো। আর সেই সূত্র থেকে কি একসময় রাষ্ট্রের সৃষ্টি। আবার আমাদের সমাজবিজ্ঞানী রুশো তার মতে যখন জনসংখ্যা বাড়তে শুরু করলো, তখন কিন্তু মানুষের যে এই যে বিভিন্ন চাহিদাগুলো সম্পূর্ণ করার জন্যে কিন্তু রাষ্ট্রের উৎপত্তি হলো। অর্থাৎ রাষ্ট্র হচ্ছে এমন একটি সুসংবদ্ধ প্রতিষ্ঠান যেটা ব্যক্তির সামাজিক আচরণকে নিয়ন্ত্রণ। তো আসলে আমাদের যে আলোচনার বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে সামাজিক নিয়ন্ত্রণ। তো সোশ্যাল কন্ট্রোল হচ্ছে এমন একটি পন্থা বা পদ্ধতি যা ব্যক্তির আচরণকে সুশৃঙ্খলভাবে পরিচালিত করে থাকে। আর তার ফলেই সমাজটা কি হয়,
সুশৃঙ্খল এবং সুসংবদ্ধভাবে গড়ে ওঠে। তাহলে আমরা এখন জেনে নিব যে সামাজিক নিয়ন্ত্রণের বাহনগুলো কি। সামাজিক নিয়ন্ত্রণের কিন্তু অনেক বাহন রয়েছে, হ্যাঁ, যেমন প্রায় 13-14টা বাহন আছে, যেমন জনমত, গণমাধ্যম, তারপর হচ্ছে পরিবার, রাষ্ট্র, আইন, নিষেধাজ্ঞা মানে ট্যাবু, তারপর শিক্ষা প্রতিষ্ঠান, অনেকগুলো সামাজিক নিয়ন্ত্রণের বাহন রয়েছে, উৎসব বা অনুষ্ঠান। তা আমি আজকে কয়েকটা বাহন আলোচনা করব যে আসলে এই যে সমাজকে নিয়ন্ত্রণের জন্য, হ্যাঁ, যে যেমন আমরা সমাজ কাঠামোর উপাদান লক্ষ্য করলাম, তো এই সামাজিক যে নিয়ন্ত্রণ অর্থাৎ আমাদের সমাজটাকে নিয়ন্ত্রণ করছে কোন কোন মাধ্যমগুলো, কোন কোন বাহন। তো আমি প্রথমে একটু জনমতটা নিয়ে আলোচনা করি যে সামাজিক নিয়ন্ত্রণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাহন কিন্তু হচ্ছে জনমত। তার কারণ কি, জনমতটা কিন্তু সবাই ভয় পায়, তাই না? জনমত প্রকাশ, এটা দ্বারা কিন্তু যেমন রাজনৈতিক দল, কোনো ব্যক্তি নিজে, তারপরে রাষ্ট্র, সরকার সবাই কিন্তু এই জনমত দ্বারা পরিচালিত হয়ে থাকে। তার কারণ কি, যে জনমত একটি সংশোধনমূলক পন্থা, যেটার মাধ্যমে কিন্তু ব্যক্তি তার আচরণকে সংশোধন করে নিতে পারে। আমরা গ্রামীণ সমাজে কিন্তু দেখো এই বিষয়টা খুবই, তাই না, যে কোনো সময় যদি কোনো কথা ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু সেটা কি তার জন্য খুবই লজ্জার বিষয়। আমাদের শহরের সমাজও আছে, কিন্তু সেটা কিন্তু একটু আড়ালে থাকে, তাই না? কিন্তু গ্রামীণ সমাজে এই জনমতটা কিন্তু একদম চারিদিকে ছড়িয়ে। তাহলে আমরা এই জনমত এখানে অতভাবেই আমি আলোচনা করলাম। আর ঠিক এইভাবে গণমাধ্যমও তাই যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ গণমাধ্যম যে বিষয়গুলোকে প্রকাশ করে তার মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, অনেক সংশোধনমূলক বিষয়গুলো রয়েছে। কুসংস্কারপূর্ণ বিষয়গুলো যখন আসে সেটা থেকে কিন্তু আমরা এই গণমাধ্যমের মধ্যে দিয়ে কিন্তু সংশোধিত হতে পারি। অর্থাৎ কি, যে ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করা মানেই কিন্তু সমাজকে নিয়ন্ত্রণ করা, আর স্বাভাবিকভাবেই তখন রাষ্ট্র কিন্তু সুশৃঙ্খলভাবে পরিচালিত। তাহলে আমরা এবার যে পরিবার সামাজিক নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, তাই না? আমরা সবাই জানি যে একটি পরিবার থেকেই কিন্তু একটি শিশু সবচেয়ে আগে তার আদব কায়দা, নিয়ম কানুন সে সব কিছু আয়ত্ত করে থাকে। একজন পরিবারের সদস্য অর্থাৎ পিতা মাতা, ভাই বোন সেই শিশুটিকে ঠিক সেইভাবেই সমাজের সাথে খাপ খাইয়ে যেন সুন্দরভাবে সে পরিচালিত হতে পারে, সেই শিক্ষাটাই কিন্তু পরিবার। রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি তার অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব, অর্থাৎ রাষ্ট্রের হয়ে সরকারি কিন্তু সমস্ত ভূমিকাগুলো পালন করে থাকে, যেটা আমরা দেখি গ্রাম থেকে আমাদের শুরু করে জেলা, উপজেলা বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন উন্নয়নমূলক, কল্যাণমূলক কাজ, যেগুলো দ্বারা আমাদের সমাজটা নিয়ন্ত্রিত হচ্ছে। আচ্ছা, আমি আরেকটি পয়েন্ট যেটা আমরা জানি যে ধর্ম, আর এরপর আলোচনা করবো একটা যে আমাদের যে উৎসব অনুষ্ঠান হবে, হ্যাঁ। আচ্ছা, ধর্মটা সবাই আমরা কিন্তু জানি যে আমাদের যে মানব জীবনের, সমাজ জীবনের শুরুতেই কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা পরিবারের মধ্যে যার যার
ধর্ম অনুযায়ী কিন্তু আমরা আমাদের জীবনটাকে কিন্তু পরিচালিত করি। এই যে একটা ধর্ম, যে একটা আধ্যাত্মিক যে শক্তি না পাওয়া, এই ধর্ম কিন্তু আমাদেরকে কি সৎ নৈতিক শিক্ষা এবং সৎ গুণাবলীর শিক্ষা দিতে। তারপরে আসছে যে উৎসব অনুষ্ঠান, অর্থাৎ কি, যে আমি এখানে একটু বলি, যেমন কলেজ বিশ্ববিদ্যালয়ে যে তোমাদের বিভিন্ন নবীনবরণ সমাবর্তন যে অনুষ্ঠানগুলো হয়, সেখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো কি, যে নবীন যখন তুমি বরণ, যে নতুন, সে কিন্তু দেখো যে বড়দেরকে সম্মান করা, একটা দায়িত্ব গ্রহণ করা, এটা কিন্তু একটা নিয়ন্ত্রিত ব্যবস্থা। আবার সেখান থেকে যে আমাদেরকে কি, এই যে বড়রা আমাদের উপরে বিভিন্ন যে দায়িত্বটাও কিন্তু দিয়ে দিল, তাহলে এটা থেকে কিন্তু আমাদের কি অনেক শিক্ষণীয় বিষয় আছে, যা আমাদের জীবনে চলার পথে কিন্তু পাথেয় হয়ে থাকে। অর্থাৎ এই উৎসবটা শুধু কি একটা আনন্দের না, এটা একটা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা। আর আমাদের সমাজে বিভিন্ন যে সমস্ত অনুষ্ঠান রয়েছে, যেমন বিবাহটা, সেটা কিন্তু আসলে দুটো পরিবারের মধ্যে কিন্তু সংহতি স্থাপন। আর আমরা শিক্ষা প্রতিষ্ঠান কথা যদি বলি, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। তার কারণ কি, যে একটি শিশু যার ধন পরিবার থেকে যখন সে শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাচ্ছে, তখন কিন্তু সে পুরোটাই একটি নিয়ম এর মধ্যে কিন্তু চলে আসছে। আর এই নিয়মের মধ্যে থেকেই কিন্তু তার জীবনটা পরিচালিত হচ্ছে, যেটা কিনা আমাদের সমাজকে সুন্দরভাবে পরিচালিত করতে। তো আমি আজকে সামাজিক নিয়ন্ত্রণের এই বাহনগুলো আলোচনা করলাম। আমি আশা করি যে তোমরা বাসাতে এই বিভিন্ন প্রত্যয়গুলো এখন সুন্দরভাবে পড়বে এবং কি তোমাদের যার যার অ্যাসাইনমেন্টগুলো কিন্তু তৈরি করতে শুরু করবে। তাহলে আজকে আমি আমার এই আলোচনার মধ্যে দিয়ে আমাদের ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাই।